নমস্কার, বিকেল 5টার 5 মিশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নেপালে নজর থাকবে আমাদের, আজ দুপুর থেকে আমাদের নেপালে নজর রয়েছে, তার কারণ কাঠমান্ডুতে ভয়াবহ ঘটনা। এরকম ঘটনা এর আগে নেপালে হয়নি। একরকম গণ অভ্যুত্থান বলছেন বিরোধীরা। বলা হচ্ছে এই বিক্ষোভে যারা সামিল তারা জেনজি, অর্থাৎ তাদের কারোরই বয়স 30-এর বেশি নয়, কিন্তু পিছনের সারিতে রয়ে গেছেন আরো অনেক মানুষ। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কাঠমান্ডু থেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, তার কারণ পুলিশের গুলিতে এখনো পর্যন্ত জখম শতাধিক। 100-রও বেশি মানুষ জখম হয়ে হাসপাতালে তারা রয়েছেন। বিক্ষোভে অগ্নিগর্ভ কাঠমান্ডু, কিন্তু কেন? শুরুটা 4 দিন আগের। 4 তারিখ সোশ্যাল মিডিয়া, কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়। 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ নেপালে সেই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করা যাবে না। তার মধ্যে ফেসবুক রয়েছে, তার মধ্যে এক্স হ্যান্ডেল আছে ইউটিউব। কিন্তু কেন এই 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করা হলো? সরকার জানাচ্ছে তারা বলেছিল তাদের সঙ্গে চুক্তি করতে, সরকারের সঙ্গে চুক্তি করতে হবে, সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়া সেই দেশে কাজ করতে পারবে। 7 দিন সময় দেওয়া হয়েছিল চুক্তি করার, কিন্তু 7 দিন পেরিয়ে যাওয়ার পরেও এই 26টি সোশ্যাল মিডিয়া কোনো রকমভাবে সরকারের কোনো রকম চুক্তিতে রাজি হয়নি। কারা রাজি হয়েছে? টিকটকের মতো সংস্থা রাজি হয়েছে এবং আরও 2-3টে সংস্থা রাজি হয়েছে, বাকিরা রাজি হয়নি। কিন্তু কেন এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যান করা হলো? সরকার তার যুক্তি দেখালেও সেসব যুক্তি মানতে নারাজ বিরোধীরা, মানতে নারাজ জেনজি রেভলিউশন বলে যারা এই অর্গানাইজেশন বা যারা মদত দিচ্ছেন বা পুরো সংগঠন করছেন। এটা একটা সংগঠিত আন্দোলন, যে আন্দোলনের পুরোভাগে যারা রয়েছেন তাদের বয়স যথেষ্ট কম, 30-এর কম বয়স, তাদের জেনজি বলা হচ্ছে। আর তারা এই বিক্ষোভ আন্দোলনের নাম দিচ্ছেন জেনজি মুভমেন্ট। তারা বলছেন সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে, ফ্রিডম অফ স্পিচ বন্ধ করতে চাইছে। সরকার চাইছে না কোনো বিরোধী কণ্ঠস্বর থাকুক, সেই জন্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সত্যি কি এটা একমাত্র কারণ? এর পিছনে আরো অনেক কারণ রয়ে গেছে। সেই সব কারণের সঙ্গে যোগ হয়েছে নতুন কারণ, সোশ্যাল মিডিয়ায় ব্যান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতিতুন্ডুর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। সোশ্যাল মিডিয়া ব্যান যে হয়েছে, সেই ব্যানটাও কিন্তু হয়েছিল নেপালের সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল, এবং তার সাথে সাথে নেপালের যে মিনিস্টারিয়াল কমিটি তারা একসাথে বসে, এটা কোনো ব্যান নয়, তারা ঘোষণা করেছিল যে রেজিস্ট্রেশন করতে হবে 7 দিনের মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। এখানে একটা জিও পলিটিক্সের প্রশ্ন এখানে চলে আসছে। চায়নার যতগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু কেউ বাতিল হয়নি, কারণ তারা সবাই সরকারের কাছে রেজিস্টার করেছিল। কিন্তু আমেরিকা বেস যতগুলো প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। 7 দিন সময় পাওয়া সত্ত্বেও কেন হলো না? তাহলে কি ভারতের সীমান্তে আবার করে বাংলাদেশের মতো আরেকটা দেশে একটা রিজিম চেঞ্জ করানোর একটা প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টার ভেতর এরকম একটা কিছু থাকতে পারে। এই যে পরিস্থিতি তৈরি হলো, কেন তৈরি হলো? এর পিছনে এই কমিউনিস্ট সরকারের আর্থিক দুর্নীতি রয়েছে, আর্থিক বৈষম্য নীতি রয়েছে, যা ধীরে 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 মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। এই সরকার ঘনিষ্ঠ যারা, তাদের সন্তানরা ভালো জায়গায় থাকছেন, বিলাসবহুল জীবনযাপন করছেন, তাদের নেপো বেব বলে অভিহিত করা হচ্ছিল। অর্থাৎ নেপোটিজম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে প্রশাসনের, সেই ইঙ্গিত দিয়ে এসেছেন সবাই। দেশের অনেক মানুষ সেই ইঙ্গিত দিয়ে এসেছেন। কমিউনিস্ট সরকারের ব্যর্থতা, যার জন্য আজ এভাবে এত মানুষ পথে। রাজতন্ত্রের পতন হওয়ার পর থেকে নেপালে কিন্তু স্টেবল সরকার গঠিত হয়নি। নেপালের যে কমিউনিস্ট সরকার তারাও তো একচ্ছত্রভাবে রাজত্ব করতে পারছে না, একটা জোট সরকার বা মিলিজুলি সরকার কিন্তু সেখানে চলছিল। নেপালের মতো ছোট একটা দেশে যুক্তরাষ্ট্রীয় বা ফেডারাল ব্যবস্থা তৈরি করার কারণে এত বেশি সেখানে সরকারি কর্মচারী বা এত বেশি নির্বাচিত প্রতিনিধি তারা হয়ে গিয়েছেন যে এই বিপুল খরচ এবং এই যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা নেপাল চালিয়ে উঠতে পারছে না। নেপালের ধার বেড়ে যাচ্ছে, কাজ দেওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে। কমিউনিস্ট সরকারের যে ব্যর্থতা নেপালে, তাতে অনেকগুলো কারণ কিন্তু আসলে যুক্ত রয়েছে।
শুধুমাত্র কাঠমান্ডু নয়, বিভিন্ন জায়গা থেকে ছবি আসছে। প্রশাসনিক ভবনে ভাঙচুর চালানো হচ্ছে। যে পার্লামেন্ট সংসদ ভবন, সেই সংসদ ভবনের মধ্যে ঢুকে পড়ছেন। দেখুন, প্রধানমন্ত্রী ওলি, তার ছবি ছেঁড়া হচ্ছে। প্রশাসনিক ভবন, এবং শুধুমাত্র যে আন্দোলনকারী যারা রয়েছেন তারাই জখম হয়েছেন তা নয়, জখম হয়েছেন পুলিশ কর্মীও। পরিস্থিতি এমন জায়গায় চলে যায়, রাবার বুলেট বা ওয়াটার ক্যানন, টিয়ার গ্যাস কোনোটাই কাজে আসেনি। দেখুন, গুলিতে পড়ে গেলেন একজন, বাকিরা তাকে তুলে নিয়ে যাচ্ছেন। তার আগে টিয়ার গ্যাসের সেল পাঠানো হয়েছে, তাই সবার নাক চোখ ঢাকা। এই উল্লাসের ছবি ঠিক বছরখানেক আগের বাংলাদেশের ছবির সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাওয়া যাচ্ছে। সেখানেও যে উচ্ছ্বাস, যে উল্লাস অগাস্টে দেখা গিয়েছিল 2024-এর, সেই একই রকম ছবি কোথাও দেখা যাচ্ছে 2025-এর সেপ্টেম্বরে। এবার ঢাকা নয়, এবার কাঠমান্ডু। তাহলে কি সরকার পতন হবে? তাহলে কি আবার রাজতন্ত্র ফিরে আসবে নেপালে? সোশ্যাল মিডিয়া ব্যান যে হয়েছে সেই ব্যানটাও কিন্তু হয়েছিল হচ্ছে নেপালের সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল, এবং তার সাথে সাথে নেপালের যে মিনিস্টারিয়াল কমিটি তারা একসাথে বসে, এটা কোনো ব্যান নয়, তারা ঘোষণা করেছিল যে রেজিস্ট্রেশন করতে হবে 7 দিনের মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে একটা জিও পলিটিক্সের প্রশ্ন এখানে চলে আসছে। চায়নার যতগুলো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু কেউ বাতিল হয়নি, কারণ তারা সবাই সরকারের কাছে রেজিস্টার করেছিল। কিন্তু আমেরিকা বেস যতগুলো প্ল্যাটফর্ম আছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত রেজিস্টার করেনি। 7 দিন সময় পাওয়া সত্ত্বেও কেন হলো না? তাহলে কি ভারতের সীমান্তে আবার করে বাংলাদেশের মতো আরেকটা দেশে একটা রিজিম চেঞ্জ করানোর একটা প্রচেষ্টা বলে দেখা যাচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে বিষয়টার ভেতর এরকম একটা কিছু থাকতে পারে। সীমান্ত, ভারত আর নেপাল, তারা তাদের সীমান্ত শেয়ার করে। অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশ নেপাল, যা এক সময় বন্ধু দেশ ছিল, যে সময় রাজতন্ত্র ছিল, পরবর্তীতে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা হলেও দূরত্ব বেড়ে যায় সেই সম্পর্কে, বরং সম্পর্কের দূরত্ব কমে চীনের সঙ্গে। ওলি সরকার চীনপন্থী, এ কথা বারবার এসেছে। চীনের মদতে সরকার তৈরি হয়েছে 2008 সালে, তারপর থেকে চলছে 17 বছর। 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে, মিলিঝুলি কমিউনিস্ট সরকার। 13 বার বদল হওয়ার পরেও নেপালের শান্তি ফেরেনি। আজ যখন এই অশান্ত পরিস্থিতি, এর দুটো প্রভাব পড়তে পারে ভারতের উপর। একটা, অনুপ্রবেশ বাড়তে পারে। দুই, যদি এই সরকারের পতন হয়, ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক আরও গভীর হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সেরকমই মনে করছেন। দুটো ইম্প্যাক্ট আছে, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। আমরা যদি শর্ট টার্ম ইম্প্যাক্টটা ভাবি, তাহলে ডেফিনেটলি ভারতের উপর একটা চাপ আসতে পারে, যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে, একটা অর্থনৈতিক চাপ আসতে পারে। কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে, যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। মোনার্কি যে রেভলিউশনটা নেপালে হচ্ছে, এবং তার জেরে যদি মোনার্কি ফিরে আসে, তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে। বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি, ভারতের যে ইমেজ আছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ বা প্রো ডেমোক্রেটিক একটা যে ইমেজ ভারতের আছে, যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু বিশ্বের ক্ষেত্রে ভারতের একটা ইমেজে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। কোনোভাবে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আসতে পারে। সামনে পুজো উৎসবের মরশুম, এ সময় তো নেপাল কাঠমান্ডু ঘুরতে যাওয়ার জন্য একটা অত্যন্ত ভালো জায়গা। মানুষ চান কাঠমান্ডু ঘুরতে যেতে। পর্যটনের উপর প্রভাব পড়বে না তো এই অশান্তির আঁচ? পর্যটনের উপর কতটা পড়তে পারে? ট্যুর অপারেটররা কিভাবে দেখছেন? যে কোনো রকমের সামাজিক অস্থিরতা যেটা প্রথম যে জায়গাটাকে প্রভাবিত করে সেটা পর্যটন। আমরা এমন একটি সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি যেখানে দুর্গাপুজোর মরশুম, আগামী দিনে ক্রিসমাস, প্রচুর মানুষ এবার আমরা আশা করছিলাম নেপালে ভ্রমণ করতে যাবে। তার মূল কারণ হচ্ছে
কলকাতা কাঠমান্ডু যে বিমান পরিষেবা রিস্টোর হয়েছে, সামগ্রিকভাবে দেখতে গেলে পরিস্থিতি মোটেও আশানুরূপ নয়। আশা করব এই পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে এবং পর্যটন আবার আগের মতো নেপালে চালু হবে।